নীল যদি এই ব্রেসলেটটার ব্যাপারে এত বিশদ ব্যাখ্যা না দিত তাহলে হয়তো এত কিছু ঘটতই না। যে এক্সপ্লেনেশনস শুনে ওরা সকলে একটু আগে হাততালি দিয়েছিল, এখন সেই সব ইনফরমেশনকেই যত নষ্টের মূল ভেবে নীলকে দোষারোপ শুরু করলো। শালিনী মিত্রর পক্ষ থেকে টাকাটা দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে ব্যবসা করতে নারাজ শালিনী। ও লোক ঠকানো একেবারেই পছন্দ করে না, আর বিশেষ করে এখন যখন এই ছেলেটা গুন্ডাদের ডেকে নিয়ে আসছে তখন শালিনী নীরব হয়ে রইল, একটা কথাও বলল না। এর 10 মিনিটের মধ্যেই মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির এম্পোরিয়ামের সামনে 2-3টে গাড়ি থামার শব্দ হলো, আর তারপরই কিছু গুন্ডা মতন লোক দোকানে ঢুকে পড়ল। সুলতান, আক্তার এবং সঙ্গে একদল গুন্ডা, প্রত্যেকের বিশাল চেহারা, হিংস্র এক্সপ্রেশন দেখে এম্পোরিয়ামে উপস্থিত সকলেই থরহরিকম্প। কই, কার ঘাড়ে কটা মাথা দেখি একবার? কার এত সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয়? ভেতরে ঢুকেই নিজের কাজিনের দিকে তাকিয়ে সুলতান চিৎকার করে উঠল, ভাইজান তুমি এসে গেছো? মকবুল সুলতানকে দেখে সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে গেল আর ভিড়ের দিকে আঙুল তুলে বলল, দেখো না ভাইজান, এরা আমার থেকে জোর করে জিনিসগুলো কম দামে নিয়ে নিতে চাইছে। আমি বারণ করায় বলছে পুলিশে দেবে, আমাকে এখান থেকে কিছুতেই বেরোতে দিচ্ছে না। আচ্ছা তাই নাকি? এখানকার মালিককে নামটা শুধু বল একবার। কড়া ভাষায় সুলতান চিৎকার করে বলল। ওর গলার জোর শুনে শালিনীর বুক কেঁপে উঠল, চেহারা ক্রমশ হয়ে উঠল বিবর্ণ। কাঁদো কাঁদো গলায় মিথ্যে বলল মকবুল, আচ্ছা তাই নাকি? এখানকার মালিককে নামটা শুধু বল একবার। কড়া ভাষায় সুলতান চিৎকার করে বলল। ওর গলার জোর শুনে শালিনীর বুক কেঁপে উঠল, চেহারা ক্রমশ হয়ে উঠল বিবর্ণ। তবুও মনে জোর এনে ও সুলতানের দিকে দুপা এগিয়ে গেল। শালিনী এগোতেই নীল ওর কাঁধে হাত রেখে ওকে থামালো। ইঙ্গিত বুঝে শালিনীও দাঁড়িয়ে পড়ল। এবার নীল একাই এগিয়ে গেল সুলতানের দিকে। ভাইজান, এই লোকটা নয়, ওই ম্যাডাম এখানকার মালিক, ওই ম্যাডামই আমাকে পুলিশে দিতে চায়। মকবুলের এই কথা শুনে সুলতান মুখ তুলে তাকালো। আক্তার? আওয়াজটা শুনেই থমকে দাঁড়ালো সুলতান ওরফে আক্তার। মকবুলের কথা ওর কান অবধি পৌঁছালোই না, কারণ সুলতানের নজরে ততক্ষণে ওর গডফাদার নীল এসে হাজির হয়েছে। নীলকে একেবারে সামনে দেখে সুলতানের গলা শুকিয়ে গেল। ও ব্ল্যাঙ্ক হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। বাহ সুলতান ভাই, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কলকাতা শহরের নামি গুন্ডা তুমি, কি বলো? পুরো দলবল নিয়ে এসে এম্পোরিয়ামে হাজির হয়ে গেলে? তোমার প্রশংসা না করে পারছি না। কঠোর হাসি হেসে নীল সুলতানের উদ্দেশ্যে কথাগুলো বলল। নীলের কথাগুলো শুনে ওর সাহস দেখে উপস্থিত শপ ওনার্সরা প্রত্যেকেই হতভম্ব হয়ে গেল। নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো, লোকটা সাহস দেখো একবার, আমরা কিন্তু এসবের মধ্যে নেই সুলতান ভাই। আর এই মাথামোটা গর্দবটা কি জানে ও কার সাথে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে? আদ্রিতা এই দৃশ্য ওর বাড়িতে ঠাকুমার জন্মদিনে দেখেছিল, তাই ও জানতো যে আক্তার আর সুলতান একই লোক। কিন্তু আজকে ওর ভাইয়ের গায়ে হাত তুলেছে নীল, যদি রাগের মাথায় কিছু করে বসে। তাই ও ছুটে গিয়ে নীলকে বলল, নীল তুমি শিগগির ওর কাছে ক্ষমা চাও, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তুমি কেন অযথা নিজের বিপদ ডেকে আনছো? যদিও প্রিয়াঙ্কা রিল্যাক্সড ছিল, ওর কোনো রকম ভয় ডর নেই, ও জানে কি হতে চলেছে। ওদিকে মকবুল অ্যারোগেন্ট হয়ে বলল, এই হিরো, তুমি টাকা দিয়ে আমার জিনিস কিনেছো মানে মাথা কিনে নাওনি, এত রেলা কিসের? এক সেকেন্ডেই না। মকবুলের কথা শেষ হলো না, তার আগেই সুলতান ভাই ওর গালে একটা ঠাটিয়ে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে মকবুল যেন নিজের সম্বিত হারালো। মুহূর্তের জন্য চুপ করে তারপর কাঁদো কাঁদো গলায় বলল, ভাইজান তুমি আমাকে কেন মারলে? আমি কি করলাম? মকবুল শক্ত হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। এই ছোকরা, তুই চুপ কর, তুই আমার ভাই হতেই পারিস না, শালা বেঈমান। সুলতান ভাই মকবুলের উদ্দেশ্যে বলল, দাঁড়া না, তোর ব্যবস্থা আমি পরে করছি। এই বলে সুলতান ভাই দীর্ঘশ্বাস নিয়ে নীলের কাছে ছুটে গেল। গডফাদার। সুলতান একেবারে নীলের সামনে হাত জোড় করে ঝুঁকে পড়ল। সুলতানের মতো এত নামিদামি গুন্ডার মুখে গডফাদার শব্দটা শুনে স্বভাবতই প্রত্যেকেই অবাক হয়ে গেল। প্রত্যেকের চেহারা দেখে বোঝা গেল যে সবাই কি পরিমাণ অবাক হয়েছে। সুলতান নীলকে গডফাদার বলে সম্বোধন করছে, নিজে কানে না শুনলে কেউ কল্পনাই করতে পারত না। আদ্রিতাও শকড। আক্তারের কাছে নিজের ভাইয়ের চেয়েও উপরে নীল। তুমি আমাকে একদম গডফাদার বলবে না, তোমার মতো মানুষের গডফাদার হতে আমি চাই না। নীলের মুখে এই কড়া কথাগুলো শুনে সুলতানের শরীর কেঁপে উঠল। ও বুঝতে পারল এইভাবে সদল বলে দোকানে ওর আসাটা নীল একেবারেই পছন্দ করেনি।
কিন্তু সুলতানেরও কিছু উপায় ছিল না। মকবুল যে ওর ভাই, মকবুলের কিছু হয়ে গেলে ও নিজের পরিবারকে কি উত্তর দেবে? তাছাড়া ও কিভাবেই বা জানবে স্বয়ং গডফাদার এখানে স্বমহিমায় উপস্থিত? নীলের এই প্রতিক্রিয়া শুনে সুলতান চট করে মকবুলের দিকে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে ওর গালে ঠাস ঠাস করে চড় মেরে বলতে লাগলো, শিগগির গডফাদারের কাছে ক্ষমা চা। তুই জানিস তুই আজ কি করেছিস? তোর লজ্জা করে না? যা গিয়ে পায়ে পড় হতভাগা। বলেই সুলতান মকবুলকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে নীলের পায়ের সামনে গিয়ে ফেলল। মকবুল কোনো প্রশ্ন না করে আগে পিছু না বুঝেই নীলের কাছে হাত জোড় করে বলল, গডফাদার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। নীল মকবুলের দিকে ফিরেও তাকালো না। ও সুলতানের কাছে এসে কড়া ভাষায় বলল, আখতার ভাই, কোনো সন্দেহ নেই তুমি একজন মস্ত বড় গুন্ডা, কিন্তু কোনো কিছু না জেনেই তুমি তোমার দলবল নিয়ে যেখানে সেখানে চলে যাবে? ছি! আর এই যে তোমার কাজিন। মকবুলের দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করল নীল। আমাদের কাছেও নিজের কন্ডিশনস রাখছে, তাও আবার ডিল হয়ে যাওয়ার পর। কোনোদিন বিজনেস করেনি, কোনো এক্সপিরিয়েন্স নেই, কাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা নেই। তুমি সব না জেনেই ওর ফরে কথা বলতে এসেছ। এটা কি তোমার মতো লোকের উচিত হলো? গডফাদার, আমাকে মাফ করে দিন। এখানে আসার আগে অবশ্যই সব দিকটা বিচার করে বোঝা উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে। এটা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং গডফাদার। সুলতান ভাইয়ের গলা শুনে মনে হলো এবার ও নীলের সামনে হয়তো কেঁদেই ফেলবে। নীল আরও গলার জোর বাড়ালো, সামান্য? এটা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং? তোমার কি মনে হয় তোমার কাজিন বলে, তোমার নিজের রক্ত বলে ও যাই বলবে তাই সঠিক, ধ্রুব সত্য? এটা একটা অ্যান্টিক শপ, রাস্তার মোড় নয় যে তুমি তোমার গায়ের জোর দেখাবে এখানে। খালি গায়ের জোরই নয়, নিজের বুদ্ধিরও প্রয়োগ করে কাজ করতে হয়, বিজনেস করতে হয়। আর একবার যখন ডিল হয়ে যায় তখন নো ইফ নো বাট, কথার খেলাপ করা যায় না। তোমার এই ভাই সেসব কি জানে? সবসময় গায়ের জোর না দেখিয়ে বিচার বিবেচনা করেও তো কাজ করে মানুষ। ভাইয়ের নালিশ শুনেই হুমকি দিতে শুরু করে দিলে। এক নিঃশ্বাসে নীল এই কথাগুলো অত্যন্ত কঠোরভাবে সুলতানকে শুনিয়ে দিল। নীল রাগে ফুঁসছিল। ওর এই চেহারা দেখেনি আদ্রিতা। ও ভীষণ ভয় পেয়ে গেল। নীল সহজে এইভাবে রেগে যায় না। শুধু আদ্রিতা নয়, সুলতানের সঙ্গে যে নীল এইভাবে কথা বলতে পারে এম্পোরিয়ামে উপস্থিত কেউই কল্পনা করতে পারেনি। প্রত্যেকেই যেন মমির মতো বোবা হয়ে দাঁড়িয়ে রইল। শালিনী মিত্র নীলের দিকে হাঁ করে তাকিয়েছিল। বুঝে উঠতে পারল না ওর এখন কি করা উচিত। আই এম ভেরি সরি গডফাদার, এরপর থেকে আপনার বলা সব কথা মনে রাখব। আপনি আমার মাই বাপ, আপনি আমার মহারাজ, আমার গডফাদার। অত্যন্ত সম্মানের সাথে বারবার ক্ষমা চাইল সুলতান, কিন্তু নীলের তরফ থেকে কোনো উত্তর না আসায় ও হতাশ হয়ে পড়ল। সুলতানের সমস্ত রাগ গিয়ে পড়ল মকবুলের ওপর। ও এলো পাথারি চড় ঘুষি মারতে লাগলো। সুলতানের গায়ের জোরের কাছে মকবুল তো শিশু, ও ছটফট করতে লাগলো মাটিতে পড়ে। দু হাত দিয়ে কোনো ক্রমে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু সুলতানের রাগ বিধ্বংসী, কিছুতেই নিজেকে বাঁচাতে পারল না। সব দোষ আমার, আমার ভুল। আমি তোকে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করেছি। তোর এত সাহস কি করে হয়? গডফাদারের সামনে তুই এত রেলা দেখাস, আমার সম্মান তুই নষ্ট করে দিলি। তোকে আজ আমি শেষ করে দেব জানোয়ার, এখানেই তোকে আমি পুঁতে দেব। বলেই সুলতান ভাই নৃশংসভাবে মকবুলকে আঘাত করতে শুরু করলো। কেউ ওকে বাঁচাতে গেল না, এমনকি নীলও না। নীলের রাগ এখনো কমেনি। সুলতান কি সত্যিই নিজের ভাইকে আজ মেরেই ফেলবে? নীল কি একবারও মকবুলকে বাঁচাতে আসবে না? ও কি সুলতান ভাইকে কোনোদিন ক্ষমা করবে না? তাহলে কি নীল আর সুলতান ভাইয়ের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে? এই সব দেখে আদ্রিতার কি রিয়াকশন হবে? আদ্রিতাও কি এরপর থেকে নীলকে ভয় পাবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।